আপকি আদালতে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের ওপর অভিযোগ হলো যে এনআর সরকার গণতন্ত্রের গলা টিপে ধরেছে। পীযূষজি, রাহুল গান্ধী একেবারে স্পষ্ট ভাষায় বলেন যে মোদিজি দেশের গণতন্ত্রকে মেরে ফেলছেন, কারোর কিছু বলার অনুমতি নেই। উনি পার্লামেন্টে কিছু বললে ওনার মাইক বন্ধ করে দেওয়া হয়, ওনাকে নিজের কথা বলার জন্য লন্ডনে যেতে হয়। গণতন্ত্র কখন বিপন্ন হয়? যখন লোকজনদের ফ্রিডম অফ স্পিচ থাকে না, ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকে না। এটা কবে হয়েছিল? এমার্জেন্সির সময় হয়েছিল। গণতন্ত্র তখনই বিপন্নের মুখে পড়েছিল যখন ফান্ডামেন্টাল রাইটস, লোকজনদের অধিকারের উপরে তালা বন্ধ করে দেওয়া হয়, ওগুলোকে না দেখার ভান করা হয়। এটা কবে হয়েছিল? এমার্জেন্সির সময় হয়েছিল। গণতন্ত্র তখন মরে যায়, গণতন্ত্র তখন বিপন্ন হয় যখন লক্ষ লক্ষ সমাজসেবী কর্মকর্তাদের বিভিন্ন পার্টির কোনো কারণ ছাড়াই, কোনো লিগ্যাল প্রসেস ছাড়া, আদালতের মধ্যে কোনো রকম বিচার ছাড়া জেলের মধ্যে ঢোকানো হয়। শুধু তাই নয়, অটল বিহারী বাজপেয়ী বাবু, লালকৃষ্ণ আডবাণী বাবু, আমাদের নেতা জয়প্রকাশ নারায়ণ বাবু, নানাজি দেশমুখ, বড় বড় সব নেতা, মোরারজি দেশাই, চরণ সিং বাবু, এই দেশের সব বিপক্ষকে, তারা কমিউনিস্ট পার্টির লোকই হোক, তারা পুরনো কংগ্রেসের লোকই হোক, তারা ভারতীয় জনসংঘের লোকই হোক, সবাইকে একসঙ্গে লক্ষ লক্ষ লোকেদেরকে জেলে ঢুকিয়ে বিপক্ষকে ধূলিসাৎ করার প্রচেষ্টা করা হয়। তখন গণতন্ত্র বিপন্ন হয়। আ ভেরি ফ্যাক্ট যে এই প্রশ্নটা আপনি এখানে আমাকে জিজ্ঞেস করছেন, এটা ফ্যাক্ট যে কংগ্রেস পার্টি ভিত্তিহীন উল্টোপাল্টা অভিযোগ করতে পারে আর আপনি সেটা টিভিতে দেখাতে পারেন। গণতন্ত্র তো শুধু জীবিতই নয়, গণতন্ত্র তো মোদি বাবুর শাসনে আরো জ্বলতে শুরু করেছে, আরো বেশি শক্তিশালী হচ্ছে। রাহুল গান্ধী বলছেন যে ছোট একটা কেস ছিল, ওটার জন্য ওনার পার্লামেন্টের মেম্বারশিপ শেষ করে দিয়েছে। পার্লামেন্ট মেম্বারশিপ যাওয়ার 24 ঘন্টার মধ্যে বাড়ি খালি করিয়ে দিয়েছে। এটা কেমন গণতন্ত্র? এখন যে দোষী, যে অন্যায় করবে, সেটা আজম খান হোক বা সেটা মুক্তার আনসারি হোক বা রাহুল গান্ধী বাবুই হোক, যাকে দোষী সাব্যস্ত করা হবে, দেশের আইন রয়েছে, দেশের আইনের আওতায় আনতে গেলে, এটা পার্টিকুলার আইনের আওতায় আনতে গেলে, নেতাদের যুক্তি হলো এটাই যে এনার পরিবার ত্যাগ স্বীকার করেছেন, ইন্দিরাজির ত্যাগ, রাজীবজির ত্যাগ, এখন এনার সাথে কি এমন ব্যবহার কাম্য? আমি তো অবাক হয়েছিলাম যখন প্রমোদ তিওয়ারি বাবু রাজ্যসভাতে কংগ্রেসের উপনেতা ছিলেন, উনি টেলিভিশনে একটা ইন্টারভিউতে এই কথাটা বলেছিলেন যে গান্ধী পরিবারের জন্য যখন সেন্টেন্সিং, সেটা যে অন্যায়ই করুক না কেন, যতই দোষী সাব্যস্ত করা হোক, কিন্তু যখন সেন্টেন্সিং দেওয়া হয় তখন গান্ধী পরিবারের জন্য আলাদা আইন হওয়া উচিত। এখন আপনাদের মধ্যে থেকে কেউ এই কথাটাকে সায় দিতে পারবেন কি? ওনার চিন্তাভাবনায় একটা পরিবার সবার প্রথমে, আর তার পিছনে 1 থেকে 100 পর্যন্ত একটাই পরিবার, আর ভারতের জনগণ তো কত পিছনে পড়ে রয়েছে। ওনার যুক্তি ছিল এটাই যে উনি আডানি সম্পর্কে মোদিজিকে প্রশ্ন করেছিলেন, পার্লামেন্টে অভিযোগ করেছিলেন, তাই ওনার কথা বলা বন্ধ করে দেওয়া হয়েছে, তাই ওনার মেম্বারশিপ চলে গেছে, তার জন্য বাড়ি ছিনিয়ে নেওয়া হয়েছে। দেশের আইনি ব্যবস্থাকে সম্মান করা উচিত। যদি আপনি মানহানি করেন কারোর উপর, বা আপনাদের মধ্যে কারোর মানহানি হয়, তাহলে আপনারও তো রাগ হবেই, তাই না? যদি মানহানি করার পরেও আপনি বুক ফুলিয়ে থাকেন, যখন কোর্ট আপনাকে সুযোগ দিচ্ছে, আপনাকে বলছে ক্ষমা চেয়ে নিন, ক্ষমা চেয়ে নিলে ব্যাপারটা ওখানেই মিটে যেত। আপনি গোটা সমাজকে এক ধরনের অপমান করবেন, গোটা ওবিসি সমাজকে একটা গোটা সমাজের অবমাননা করবেন, আর তারপর আপনি বুক ফুলিয়ে বলবেন যে না, আমি ক্ষমা চাইবো না। দেখুন, আপনার নিজের বলেন যে আমি মোদিজিকে ভয় পাই না, মোদিজি বরং আমাকে ভয় পান। উনি শুধুমাত্র মোদিবাবুর অপমান করেননি, উনি সবাইকে, আর ওবিসি কমিউনিটি যে সমস্ত মানুষেরা যাদের সকলের সারনেম মোদি,
উনি বলেছিলেন যত মানুষের সারনেম মোদি ওদের সবাইকে উনি অপমান করেছিলেন। এই দেশের জনগণ দেখতে পাচ্ছে ওনার উনি আচরণটা কি। গোটা দেশে ভারত জোড়ো যাত্রা করেছিলেন, অনেক পরিশ্রম করেছিলেন, নিজের ইমেজও উনি বানিয়েছেন। আগে যাকে আপনি পাপ্পু বলতেন তাকে লোকেরা এখন তপস্বী বলে ডাকছে। এখন আমি কর্ণাটকে দেখতে পাচ্ছি, আর এখন আমি বুঝতে পারছি যে আসল সত্যিটা কি ছিল। আসল সত্যিটা এটাই ছিল যে উনি ভারত জোড়ো না, ওনার কংগ্রেস পার্টিকে একত্রিত করার জন্য এসব করেছিলেন আর সমস্যায় পড়েছিলেন। কারণ কর্ণাটকে তিনজন দাবিদার আছে মুখ্যমন্ত্রী পদের জন্য। সীতারামাইয়া বাবু ছাড়তে রাজি ছিলেন না, বলেছিলেন আমি আরও একবার মুখ্যমন্ত্রী হতে চাই। শিবকুমার বাবু নিজের আকাঙ্ক্ষা ভুলতে পারছিলেন না, ছাড়তে পারছিলেন না। উনি বলেছিলেন যে আমিই সেই যে মুখ্যমন্ত্রী হব। তারপর অখিল ভারতীয় অধ্যক্ষ ওখানে ঝাঁপিয়ে পড়েছিলেন। উনি বলেছিলেন আরে এই দুজনের লড়াই বাদ দাও, আমার তো পুরো অধিকার রয়েছে কংগ্রেসের অধ্যক্ষ হিসেবে, তাই আমিই উপযুক্ত হব। তাই এই তিনজনকে একত্রিত করার প্রচেষ্টা ছিল ভারত জোড়ো। শুধু তাই নয়, গুজরাট যেখানে নির্বাচন চলছিল সেখানে তো একবারও ঢোকেননি। আর এখন আমি কর্ণাটকের নির্বাচন দেখছি, রাহুল গান্ধী বাবুকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। আপনারা কি দেখেছেন? খুব বেশি দেখা যাচ্ছে না ওনাকে। আমার মনে হয় ওনার নিজের পার্টি হয়তো বলে যে আপনি আর এখানে আসবেন না। আপনি এখানে এলে যে পরাজয়ের ব্যবধানে আমরা হারবো সেটা আরো বেড়ে যাবে। না, উনি ক্যাম্পেইন তো করছেন, কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী একটু বেশি ক্যাম্পেইন করছেন। আপনি হয়তো প্রিয়াঙ্কাকে বেশি দেখতে পাচ্ছেন, রাহুলকে নয়। আমি তো সেটাই দেখি যেটা আপনি দেখান। আমি তো রাহুল গান্ধী বাবুকে কোথাও দেখতেই পাচ্ছি না ক্যাম্পেনে। কিন্তু পীয়ূষজি, একটা ব্যাপার তো ঠিক যে যারাই মোদী সরকারের বিরোধিতা করে তাদের বাড়িতে সিবিআই পাঠিয়ে দেওয়া হয়, ইডি পাঠিয়ে দেওয়া হয়। যদি কোনো একজন ব্যক্তি কোনো অন্যায় কাজ করে থাকে, কোনো বিশ্বাসঘাতকতা করে থাকে, কোনো ডাকাতি করে থাকে, কোনো চুরি করে, কোনো সরকারি সম্পত্তির অপব্যবহার করে, কোনো অন্যায় করে থাকে, কোনো দুর্নীতি করে, তাহলে আপনারাই আমাকে বলুন যে দেশের আইন কি তার কাজ করবে নাকি করবে না। দেশের আইন ব্যবস্থা হচ্ছে সম্পূর্ণভাবেই স্বাধীন। আপনি আমাকে বলুন, যদি সিবিআই ভুলভাল কেস করত তাহলে কি মনীষ সিসোদিয়া বাবুকে এখনো কোর্ট স্বস্তি দিত না? উনি খুবই সৎ লোক। উনি খুবই সৎ লোক। উনি নিজেকে নিজেই সার্টিফিকেট দিচ্ছেন। পীয়ূষজি, উনি ওনাকে জনগণ সার্টিফিকেট দেননি। ওনার ওপর রেড করা হয়েছে, বাড়িতে রেড হয়েছে, ব্যাংকে রেড হয়েছে, লকার খুলে দেখা হয়েছে, কিছুই পাওয়া যায়নি মনীষ সিসোদিয়ার কাছ থেকে। উনি হয়তো বাড়িতে কিছু রাখেনি না। কোথায় রেখেছে সেটাই খুঁজে বের করার দায়িত্ব সিবিআই, ইডি যে ব্যবস্থা আছে তাদের করতে হবে। নিজেদের কাজ তারা করছে। যদি ওনার কোনো ভয় না থাকে, যদি চিন্তা না থাকে, তাহলে ওনার এতে অসুবিধা হচ্ছে কেন? যদি সিবিআই আসে আর যদি কোনো প্রশ্ন করে তাহলে সেটার উত্তর দিক। কিন্তু যদি কোর্ট এখনো পর্যন্ত স্বস্তি না দেয়, যেখানে ওনার দুটো মন্ত্রী মাসের পর মাস জেলে রয়েছে, তাহলে তাদের ব্যাপারে জনগণও তো একটু ভাববে, তাই না? এটা তো একটা দেশের আইন ব্যবস্থা। উচ্চ আদালত পর্যন্ত গেছেন। উচ্চ আদালতও যতই হোক, কোনো একটা কাগজে নিশ্চয়ই কোনো নথি কিছু পেয়েছে যার জন্য উনি রেহাই পাচ্ছেন না। তাই আপনি নিজেই বিচার করুন যে নিজে সার্টিফিকেট দিলেই কেউ সৎ হয়ে যায় না। যখন জনগণ বিশ্বাস করবে, যখন জনগণ দেখতে পান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন সৎ লোক, তখন তারা আরও বেশি সিট পাইয়ে দিয়ে 2019-এ ভিত্তিহীন অভিযোগ সব বাদ দিয়ে মোদীবাবুকে 303টে সিট পাইয়ে দিয়ে আরও একবার জিতিয়ে এনেছে। কিন্তু এখন তো আপনি কেজরিওয়ালজিকেও বিরক্ত করছেন। যদি একজন মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে রেনোভেশনে খরচ করে থাকে তাহলে অসুবিধা কোথায়? দেখুন, আসল কথায় আসুন। আসল বিষয়টা কি? নির্বাচনের আগে উনি দাবি করেছিলেন যে শীলা দীক্ষিত দেবী এয়ার কন্ডিশনার লাগিয়েছেন। আমি তো ওনাকেও তাড়িয়ে দেব। আমি সরকারি গাড়ি নেব না। আমি একটা সাধারণ বাড়িতে থাকব, যেটুকু আমি শুনেছিলাম হয়তো। উনি বলেছিলেন যে আমি বস্তিতে গিয়ে থাকব। আমি সরকারি বাড়িও নেব না। দেখুন, সরকারি বলার কথা তো গাড়ি অনেকেই সাধারণভাবেই বলেন। রাখব। এখন জানি না ওইসব কথা এখন কোথায় চলে গেল। এখন নিজের বাড়ি তো ছাড়ুন, আশেপাশের যত বাড়ি রয়েছে ওগুলোকেও নিজের বাড়ির সঙ্গে যুক্ত করে নিচ্ছেন। কিন্তু
আপনার সরকারও তো সেন্ট্রাল ভিস্টা তৈরি করার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করেছেন। সেন্ট্রাল ভিস্তা কোনো একজন ব্যক্তি ব্যবহার করবে না। এতে যে অফিসগুলো হবে সেই অফিসগুলোতে ভারতের সমস্ত আধিকারিকরা কাজ করবেন। কেজরিওয়ালজি বাড়ি তৈরি করছেন সেটা এই জন্য করছেন যাতে উনি আরো ভালোভাবে কাজ করতে পারেন, আরো দক্ষভাবে দিল্লির লোকজনদের সেবা করতে পারেন। উনি বলেছেন যে আমার বাড়ি করতে আপত্তি আছে, কিন্তু প্রধানমন্ত্রীর জন্য যে বাসভবন নির্মাণ হচ্ছে 1200 কোটি টাকার, তাতে কোনো প্রবলেম নেই। আগে বলি, এটা একদম ভিত্তিহীন উল্টোপাল্টা একটা কথা। প্রধানমন্ত্রী বাবুর জন্য এত টাকা খরচ করে কোনো বাসভবন নির্মাণ করা হচ্ছে না। প্রধানমন্ত্রী বাবু, উপরাষ্ট্রপতি, এদের সবাইকে পার্লামেন্টের কাছাকাছি আর রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি নিয়ে আসার এটা একটা প্রচেষ্টা মাত্র, যাতে লোকজনের অসুবিধাও কম হবে আর ওনাদের সুরক্ষাও ঠিকঠাক থাকবে। আর আমি মনে করি এতে সবাই একমত যে বর্তমানে প্রধানমন্ত্রী বাবুর সুরক্ষা আমাদের সবার কাছে খুবই মূল্যবান। আর যদি বলেন কেজরিওয়াল বাবুর বাড়ির কথা, আমার এতে কোনো আপত্তি নেই যে উনি ভালো করে বাড়ি বানাক, কিন্তু লোকজনদের যেন উনি বোকা না ভাবেন। লোকজনদের মিথ্যে আর ভিত্তিহীন কথার মাধ্যমে বিভ্রান্ত যেন উনি না করেন। এটা যেন না করে যে নির্বাচনের আগে আমার বলা কাজের কথা একরকম আর নির্বাচনের পরে আমার রূপটা পুরো পাল্টে যাবে। মোদি বাবু যেটা বলেন সেটা করে দেখান। কেজরিওয়াল বাবু যেটা বলেন সেটার একদম উল্টোটা উনি করেন। আর লোকজনদের বিশ্বাস, মোদি বাবু লোকজনদের বিশ্বাস অর্জন করেছেন। কেজরিওয়াল বাবু পুরোপুরিভাবে জনগণের বিশ্বাস মাটিতে মিশিয়ে দিয়েছেন।